টেন্সের আজকের প্রশ্ন ছিল তোদের, টেন্স নিয়ে বুঝবি কীভাবে টেন্স করা হয়। টেন্স মানে কি? টেন্স মানে কাল, কাল মানে সময়। কোন সময় কথাটা বলা আছে, ঠিক আছে? কাল প্রধানত 3 প্রকার: বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, ঠিক আছে? এবারে বর্তমানকালের আবার কতগুলো টাইপ আছে। কেন না, আমরা বর্তমানে কিছু বলছি, শুধু বর্তমানে বলি না, অতীতকে নিয়ে বলি, মন দিয়ে শুনবি, অতীতকে নিয়ে বলি, আবার ভবিষ্যৎকে নিয়ে বলি, আবার কিছুক্ষণ আগে ঘটেছে আবার সেটা ঘটছে সেটাও নিয়ে বলি, যাকে বলে ঘটমান বর্তমান। এই জন্য কিন্তু টেন্সের কতগুলো ভাগ আছে, না হলে কিন্তু টেন্স বা কালের কোনো ভাগ থাকতো না, বুঝা গেল? এই জন্য ভিত্তি করে আমরা টেন্সকে প্রধানত প্রত্যেকটা টেন্সকে 4টে করে ভাগ করতে পারি। আরও ডিপ করে যদি ভাগ করি আমরা 5টা করে ভাগ করতে পারি। সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একদম পাস্ট টেন্সও একই আর ফিউচার টেন্সও একই। সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা একই গোত্রের মধ্যে রাখবো, যাতে সহজে এটাকে যদি আলাদা করতে চাই তাহলে আমাদের কাছে জটিলতা আসতে পারে। কীভাবে রাখবো? সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান। সাধারণ বর্তমানে আমরা কিভাবে লিখতে পারি সাধারণ বর্তমান, সেটা জানবো। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে চিরন্তন সত্য, এবং আর কি বোঝায়, যেটা এখনই এই মুহূর্তে হচ্ছে, সেটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা জানি যে হ্যাভটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু হ্যাভের পরে পারফেক্ট মানে কিন্তু ভার্বের 3 নম্বর রূপ। আবার যদি ভার্বের 3 নম্বর রূপ না দিয়ে আমরা যদি 1 নম্বর রূপ দিই তাহলে সেটা কোন টেন্স হয়ে যাবে, এবং কী ক্ষেত্রে হবে সেটাও জানতে হবে। আজকে একটু ডিপভাবে জানতে হবে টেন্স। হ্যাভ দিয়ে কিন্তু প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাভ দিয়েও লিখতে পারি। কীভাবে লিখতে পারি? কিন্তু সেই টেন্সটা, সেই বাক্যটার বাংলা অর্থ হবে থাকা অর্থে। হ্যাভ মানে আই হ্যাভ এ পেন, আমার একটি পেন আছে, আমার একটি পেন আছে বা থাকে, এই থাকা অর্থে আমরা কিন্তু হ্যাভ ব্যবহার করবো। থাকা অর্থে আমরা হ্যাভ ব্যবহার করব। আর হয় অর্থে আমরা অ্যামিজার ব্যবহার করব। শুধু দুটো টাইপ মনে রাখবো, একটা হয় অর্থে অ্যামিজার, একটা থাকা অর্থে হ্যাভ হ্যাজ। কিন্তু সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। কিন্তু সীতা রিডস এ বুক, এস বাই এস যোগ হলো। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা বা নাম যদি বোঝায়। কোয়েল রিডস এ বুক বা ডাজ দ্য ওয়ার্ক হবে এস বাই এস যোগ দিয়ে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন কিন্তু কোয়েল। দে তারা হবে না, তারা একসাথে থার্ড পারসন, আর সিঙ্গুলার না, এটা প্লুরাল নাম্বার হয়ে গেছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন কি? আমি, আমরা। সেকেন্ড পারসন তুমি, তোমরা। থার্ড পারসন সে, তাহারা। সে, তাহারা, তাই তো? তাহারা কিন্তু প্লুরাল নাম্বার, আর সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। দে রিডস বুক, এটা আমরা লিখতে পারি না, কিন্তু হি রিডস বুক লিখতে পারি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দে আর রিডিং, হ্যাজ তো একটার জন্য, হ্যাভ হচ্ছে বুঝানো, দে হ্যাভ রিড, এই কথাগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কী ব্যবহার করতে পারবো, যে ভার্বের সাথে ইয়েস অথবা ইয়েস যোগ করতে পারবো। কিন্তু প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স মানেই এইটা, যে ভার্বের প্রথম রূপ মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে এস বাই ইয়েস যোগ মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। সেই এস বাই ইয়েস যোগটা কার সাথে বসাবো? নিয়ম বুঝে বসাবো, যেমন তেমন করে বসাবো না, ঠিক আছে? আবার হওয়াটা অ্যামিজারটা কার সাথে বসাবো সেটাও কিন্তু নিয়ম করে বসাবো, ঠিক আছে? হি ইজ ইয়েট, এটা হি ইজ ইয়েট, এটা হয় না, সে খাওয়া হয়, এটা হয় না, কিন্তু বুঝা গেল? হি ইয়েটস, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেছি। ফার্স্ট পারসন আমি, আমরা, সেকেন্ড পারসন তুমি, তোমরা, থার্ড পারসন সে, তারা। যখন সে বললাম, সের পরেই হি ইজ ইট, এটা হয় না, কি হয়? হি ইটস হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো। থার্ড পারসন মানে আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন, সে, তাহারা থার্ড পারসন। সেই থার্ড পারসনের জন্য কিন্তু আমরা ওখানে হি ডাজ এস বাই এস যোগ করতে হয়, ঠিক আছে? হওয়া অর্থে আমরা কেবলমাত্র ইসটা ব্যবহার করতে পারি। এখানে সে হয় খাওয়া, এটা তো কোনো হওয়া অর্থ বোঝায় না, এটা তো উল্টো একটা ভাষা। কিন্তু সে হয় ভালো ছেলে, তখন কিন্তু ব্যবহার করতে পারবো, হি ইজ এ গুড বয়। আমরা হওয়া অর্থে কেবলমাত্র
অ্যামেজার ব্যবহার করতে পারি, আর থাকা অর্থে আর হ্যাভ আর হ্যাজ ব্যবহার করতে পারি। এটাও লিখে দিচ্ছি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে। ধরো আমি লিখতে পারি, এটা কোন টেন্স? একদম। পারা ইংরেজি কি? ক্যান। তাহলে ক্যান, কুড, মে, মাইট এগুলো কি আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি? হ্যাঁ পারি, নর্মালি তো আমি তো এখানে বলেই দিয়েছি যে আমি লিখতে পারি, তা পারা ইংরেজিটাই ক্যান, হ্যাঁ কি না? এটা আমরা লিখে দিচ্ছি একদম সারা জীবন, যাতে খাতাগুলো থাকে এবং সুন্দর করে এটা মনে রাখতে পারিস যে ক্যান, কুড, মে, মাইট কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কুডটা ব্যবহার করবো না, কারণ ক্যানের পরে কুড, ক্যানটা তো প্রেজেন্ট টেন্স, কুডটা তো পাস্ট টেন্স, মেটা যদি প্রেজেন্ট টেন্স হয় মাইটটা তো পাস্ট টেন্স। আমরা ক্যান, মে এগুলোকে ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কিন্তু যখন এগুলো ব্যবহার করছি ভার্বের কত নম্বর রূপ ব্যবহার করব? ফার্স্ট ফর্ম ব্যবহার করব, কারণ প্রেজেন্ট টেন্স যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে কোনো কালের জন্য আমরা কোনো ক্ষেত্রেই ভার্বের 3 নম্বর রূপ বা সেকেন্ড নম্বর রূপ ব্যবহার করব না, এটা সবসময় মাথায় রাখতে হবে। প্রেজেন্ট টেন্স যেহেতু আমরা কোনো ক্ষেত্রেই আমরা ক্যান বসাতে পারি, মে বসাতে পারি, ইজ বসাতে পারি, হ্যাভ বসাতে পারি, হ্যাজ বসাতে পারি, আর বসাতে পারি, যা খুশি বসাতে পারি, বা শুধু আমরা ভার্ব বসাতে পারি। মাথায় একটা জিনিস থাকতে হবে, ভার্ব মানে কাজ করার অংশটাকে যেটা আমরা বসাবো সেটাকে কি বসাবো? ফার্স্ট ফর্ম। কী বসাবো? ফার্স্ট ফর্ম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট মানে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করব। বারবার বলে দেওয়া হয়েছে, আগেরটায় লেখা হয়েছে। তার ওই ক্যান বা মে আমরা লিখতে পারি, লিখে ভার্বের কিন্তু প্রথম রূপ লিখতেই পারি, ঠিক আছে? সে খেলতে পারে, যদি পারা, পারা ইংরেজি কি একটু আগে বললাম? ক্যান। পেরেছিল ইংরেজি কি? কুড। পারা ইংরেজি যদি ক্যান হয় তাহলে পেরেছিল ইংরেজি যদি কুড হয় তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো? সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনটা ব্যবহার করব? ক্যানটা ব্যবহার করবো, এক্স্যাক্টলি। কারণ সবসময় মনে রাখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে যেটা ঘটনা ঘটছে, যেটা করছি, সেটা সবসময় কি কোন টেন্স হচ্ছে? সিম্পল প্রেজেন্ট টেন্স। সাথে সাথে সব কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি। আর সিম্পল প্রেজেন্ট টেন্স মানে যেটা আমরা দেখব চিরন্তন সত্য এবং হওয়া অর্থে থাকা অর্থে বাদে আমরা সেখানে ভার্বের 1 নম্বর রূপ দিয়েও কথা বলতে পারি। যেমন এক্সাম্পল, আই ডু ইট, আমি এটা করি, হ্যাঁ কি না? আই ডু ইট, আমি এটা করি। ভার্বের কত নম্বর রূপ দিলাম? 1 নম্বর। বাবা বলতে পারলি না? ঠোঁট অন্যদিকে নাড়াচ্ছিস না? 1 নম্বর বলেছিস, বলেছিস? আচ্ছা, 1 নম্বর। তাহলে ভার্বের 1 নম্বর। এবারে ক্ষেত্রে যদি বলা হয় আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এটা কি এলো? আমার পরে কি এলো? ভার্বের 1 নম্বর রূপ এলো, ফুটবলের। যদি আইয়ের জায়গাটা যদি হি থাকতো কি হতো? হি প্লেইজ ফুটবল। বোঝা গেল ব্যাপারটা? দেখ কত ডিপভাবে আস্তে আস্তে কিন্তু শিখতে পারছিস। সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা শিখতে এতক্ষণ সময় লাগবে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন শিখতে আর কতক্ষণ সময় লাগবে? তাহলে কি দেখলাম? আর চেষ্টা করবো ছোটো করে আর বোঝানোর। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের মাথায় সবসময় একটা জিনিস, হওয়া অর্থে আমরা অ্যামেজার ব্যবহার করব, আর থাকা অর্থে হ্যাজার ব্যবহার করব, আর ক্যান, মে আমরা এগুলো ব্যবহার করতে পারি পারা অর্থে বা হবে অর্থে, মেবি হতে পারে অর্থে। এরকম কিছু আমরা পারার ক্ষেত্রে বা মোটামুটি এমন কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারি, কিন্তু সবসময় মাথায় মনে রাখতে হবে ভার্বের প্রথম রূপ আসবে এখানে। যা কিছু ব্যবহার করি না কেন প্রথমে কিন্তু ভার্বের প্রথম রূপ আসবে, ঠিক আছে? আর হওয়া অর্থে কেবলমাত্র অ্যামেজার, থাকা অর্থে কেবলমাত্র হ্যাজার। বোঝা গেল সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন? আরেকটা জিনিস আছে যেটা বলছি বারবার, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কিন্তু আমাদের প্রথমত বুঝে নিয়েছি ভার্বের সাথে এস বাই এস যোগ,
যদি ইএস বাই ইএস যোগ না বসাই, তাহলে এস বাই এস যোগ কখন হবে? কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। আমরা ইএস বাই ইএস কিন্তু ব্যতিক্রম শুধু একটার ক্ষেত্রে আছে, আয়ের ক্ষেত্রে আছে, তাই না? আর কারোর ক্ষেত্রে ব্যতিক্রম দেবো না। ধরুন আমি, আমরা, তুমি, তোমরা, ইউ গোজ টু স্কুল সারা জীবনে কোথাও লেখা হয়নি, বোঝা গেল? ইউ গোজ টু স্কুল হয় না। তাহলে ইউ গোজ টু স্কুল না হলে তুমি স্কুলে যাও, ইংরেজিতে আমরা কি করতে পারি? কি করতে পারি? সিম্পল, ইউ গো টু স্কুল। আমরা এস বাই এস যোগ করবো না। কেন যোগ করবো না? বলেই দিয়েছি নিয়মে, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই কেবলমাত্র আমরা কী ব্যবহার করবো? এস বাই এস। ইউ গো টু স্কুল আমরা এটা বলতে পারবো, কিন্তু ইউ গোজ টু স্কুল বলতে পারবো না। ফার্স্ট ভার্বের প্রথম রূপ দিয়ে আমরা একটা বাক্য বলতে পারলাম। এরপরে আসছি সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, এরপরে লিখছি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তেছি, তেছ, তেছে, লিখে নাও। তেছি, তেছ, তেছে থাকলেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট গঠন, বাক্য গঠন, বাক্য গঠনের নিয়ম, বাক্য গঠনের নিয়ম লেখো। বাক্য গঠনের নিয়ম লিখে নে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। বাক্য গঠনের নিয়মে আমরা কি লিখব? সাবজেক্ট প্লাস এম কমা ইজ, আরও ক্লিয়ার এখান থেকে করে দিচ্ছি আর একটু দূর থেকে যাতে আরও ক্লিয়ার হয়। সাবজেক্ট প্লাস এম কমা ইজ কমা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে অন্যান্য। যেমন এক্সাম্পল কি? আই এম রিডিং এ বুক। আয়ের জন্য এম হয়েছে, যদি এখানে বয় থাকতো কি হতো? বয় থাকতো কি হতো? বয় থাকলে কি হতো? সে তো অন্য গ্রহের মানুষ। এখানে প্লুরাল নাম্বার কিন্তু বলেনি, বয় বলেছে, একটা বালকের কথা বলেছে। তাহলে আমরা কী করতাম? ইজ করতাম। আর যখন বয়েজ বলতো যে ছেলে, অনেক ছেলে আছে, তখন আমরা কি বলতাম? তখন আর বলতাম। এটা মাথায় রাখতে হবে যে আমরা এম ইজ আরটা ব্যবহার করব। এই যে এম ইজ আর, এই এম ইজ আর আর, এই এমটা ব্যবহার করব কেবলমাত্র আয়ের জন্য। বারবার বলা হয়েছে কিন্তু এই ওয়ার্ডটা। আর ইজটা ব্যবহার করব একজনের জন্য। আর আরটা ব্যবহার করব এক হতে পারে অথবা এক্স, যত খুশি হতে পারে, আরটা ব্যবহার করব। বুঝে গেল? তাহলে লিখে নাও সবাই। এমটা ব্যবহার করব আয়ের জন্য, ইজটা ব্যবহার করব একজনের জন্য, এবং আরটা ব্যবহার করব একের অধিক, দুই বা ততোধিকের জন্য আমরা আরটা ব্যবহার করব, এবং সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। বলে হ্যাশটা কখন ব্যবহার করব? একজনের ক্ষেত্রে ব্যবহার করব। কেবলমাত্র ফার্স্ট পারসন আয়ের জন্য আমরা হ্যাভ ব্যবহার করব। না হলে সবসময় হ্যাভ কিন্তু আমরা প্লুরাল নাম্বারের জন্য ব্যবহার করব, এবং সেটা তোমার সেটা ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, থার্ড পারসনও হতে পারে। আমরা প্লুরাল নাম্বার,
আমরা, তারা, ওরা, দুজন, 10 জন, তোমরা, সব ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব। বোঝা গেল ব্যাপারটা? আমরা ইউ, তবে কিন্তু হ্যাঁ, ইউ, আমি, আমরা, তুমি, তোমরা, হ্যাঁ সবসময় মনে রাখতে হবে আমি, আমরা, তুমি, তোমরা। তাহলে আই এবং ইউ, আই এবং ইউ, আই এবং ইউ কী মনে রাখবো? আই এবং ইউ, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা কী ব্যবহার করব? হ্যাভ। হ্যাভ কী ব্যবহার করব? হ্যাভ। বোঝা গেল? ইউ হ্যাজ কথাটা আমরা ব্যবহার করব না, এটা মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ, ইউ হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, আই হ্যাভ। ইউ হ্যাভ নো রাইট, তোমার কোনো অধিকার নেই। আই হ্যাভ নো রাইট, আমার কোনো অধিকার নেই। তাহলে আমরা কি দেখলাম যে আই এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাভ। কিন্তু সি অথবা হির পরে কি ব্যবহার করব? হ্যাজ। বোঝা গেল ব্যাপারটা? কি বললাম? যদি হি থাকে, ধরো সে দেখেনি আমাকে, বাক্যটা কি হবে? হি হ্যাজ নট সিন টু মি, সে আমাকে দেখেনি। এই জন্য আমরা কি বুঝলাম যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিশেষ করে ফার্স্ট সেকেন্ড পারসনে তুমি, তোমরা, তুমি, আমরা কি ব্যবহার করব? আর সেকেন্ড পারসনে তো তুমি, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল সবই তো হ্যাভ হবে, কারণ হ্যাভ মানেই তো প্লুরাল বোঝাচ্ছে, আর তোমরা মানেই তো প্লুরালই হবেই, হ্যাভ হবে। প্লাস হচ্ছে তুমি কথাটা বলেছি, তোমার ক্ষেত্রেও হ্যাভ হবে। তাহলে ফার্স্ট পারসন কেবলমাত্র আইয়ের জন্য হ্যাভ বসে, আর সব ক্ষেত্রে মানে এই সেকেন্ড পারসনের সিঙ্গুলার নাম্বারেও হ্যাভ বসছে, আর সেকেন্ড পারসনের প্লুরাল নাম্বারেও হ্যাভ বসছে, আর থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বারে হ্যাভ যাবে, আর প্লুরাল নাম্বারে হ্যাভ যাবে, হ্যাভ হবে প্লুরাল নাম্বারে। বোঝা গেল বিষয়টা? পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স, এই দেখ পারফেক্ট কথাটা বলেছে, সাথে কন্টিনিউয়াস বলেছে, মানে বোঝালাম ভার্বের 3 নম্বর রূপ আবার আইএনজি, দুটো কি একসাথে বসানো যায়? বসানো যায় না। এই জন্য ভার্বের 3 নম্বর রূপের আইএনজির ক্ষমতাটা বেশি, কারণ করিতেছি এখন এই ক্ষমতাটা বেশি, এই জন্য ক্ষমতা যেহেতু বেশি তাহলে আইএনজিটা রেখে দেবো, আইএনজিটা থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। কিন্তু যেহেতু আইএনজি দিয়ে দিচ্ছি, ভার্বের 3 নম্বর রূপের মানটা কমিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা কী দেবো? যে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব, মেন হচ্ছে হ্যাভ ভার্ব হয়, যেমন পারফেক্টে চলে যাব আমরা হ্যাভ ভার্বে চলে যাবো, হ্যাভ ভার্ব অথবা হ্যাভ অথবা হ্যাজ এগুলো থাকছে, তখন আমরা কি করব? হ্যাভ ভার্বের পরে কি বসাবো? যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে বিন, বিন দেওয়া আছে, ব্যাস বিনটা বসাবো, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করব। যেহেতু এইটা সবসময় মনে রাখবে যে পারফেক্ট মানে 3 নম্বর রূপ, কন্টিনিউয়াস মানে আইএনজি, বাবা 3 নম্বর রূপ প্লাস আইএনজি দুটো কী করে হয়? হয় না, যেহেতু হবে না, আর কন্টিনিউয়াসের জোর বেশি, আমি এখন করছি তুমি এখন যাও তো, অনেকে বলে না, মানে হচ্ছে আমার জোরটা বেশি, তোমার কথা এখন চলবে না, মানে এই করিতেছি আইএনজি এর ক্ষমতাটা বেশি বলে, ভার্বের 3 নম্বর রূপের ক্ষমতাটা কম বলে কী হতো? এই জন্য ভার্বের 3 নম্বর রূপের ক্ষমতা কম বলে তার তো একটা মান তো মর্যাদা দিতে হবে, এই জন্য বিনটা দেবো। এবং বিনটা কার পরে দেবো? যে হ্যাভ ভার্ব আছে, যেটা হ্যাভ অথবা হ্যাজ আছে, তার ঠিক পরেই আমরা কিন্তু বিন ব্যবহার করব, হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে গঠনটা কীভাবে দাঁড়ালো? গঠনটা দাঁড়ালো প্রথমে সাবজেক্ট, তারপরে কি দাঁড়ালো? হ্যাজ অথবা কি করব? হ্যাভ প্লাস তারপরে আমরা কি যোগ করব? বিন। তারপরে কি করব? ভার্ব বসাবো, ভার্বের সাথে আইএনজি যোগ করব, তারপরে কি করব? ওবিজে মানে অবজেক্ট করব। বোঝা গেল বিষয়টা? এবার করো, নিজের বাক্য গঠন করো, নিজে থেকে বাক্য করো দেখি, হবে? যে যা নিজে থেকে বাক্য বানাও সুন্দর করে, নিজে থেকে করো করো করো। হয়নি? হয়নি সেটা যেটা বললো, হ্যাঁ বিন ব্যবহার করতে হবে, হ্যাঁ হ্যাঁ করো 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 কুইক করে। রাম হ্যাজ বিন সিঙ্গিং অন দ্য, হ্যাঁ হবে হবে, যে যার বানিয়ে নিজে থেকে লেখো কিন্তু বাক্য সুন্দর করে গুছিয়ে, তাহলে বুঝবো যে তোমরা আয়ত্ত করতে পেরেছো। সম্রাট, লেখো লেখো।
পারলে কেউ পারলে আরও দুটো করে লিখে দাও, দুটো তিনটে কোনো অসুবিধা নেই, এতে হচ্ছে আর এক্সট্রা শেখা যাবে। শুধু পৃষ্ঠা উল্টা আর পয়সা বাঁচাস না বাবার। রবি যদি লিখছিস লেখ, প্রথমে সাবজেক্ট লেখ একটা, তারপরে লেখ তোর হ্যাজ অথবা হ্যাভ দিয়ে একটা বাক্য, মানে হ্যাজ অথবা হ্যাভ লেখ, কোনটা মেলে। সাবজেক্টে যদি সিঙ্গুলার নাম্বার লিখিস তাহলে হ্যাজ লিখতে হবে, সেটা বারবার বলা হয়েছে। তারপরে আমরা ভিন যোগ করব, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা ভার্ব লিখব, তারপরে অবজেক্ট লিখব। এটা তো নিয়ম, এই তো নিয়ম লেখা আছে, লেখো। হবে হবে হবে, লেখো লেখো, সম্রাট লেখো, কুইক লেখো। সুতার দুটো হয়ে গেছে, সম্রাট একটা দুটো করছে, রবিজিৎ এখন একটাই করতে পারছে না, ঈশানী অলরেডি দুটো হয়ে গেছে মনে হচ্ছে। সৃষ্টির কী অবস্থা কে জান। ইংরেজির একদম প্রথম অস্ত্র বলা যেতে পারে টেন্স। টেন্স না জানলে কিছুই করতে পারবি না, পুরো বাক্যটাই ভুলে যাবে, যা লিখবি পুরো বাক্যটাই ভুলে যাবে, নাহলে কোনো বাক্যই লিখতে পারবি না। মাস্ট বি। এবার 3-4টা করে বাক্য লিখতে দেবো। এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গেল। এরপরে পাস্ট টেন্সে যদি আসবি তাহলে অনেকটা আইডিয়া হয়ে যাবে, যে গঠনটা টাইপ একই, ইয়ে থেকে বাক্য লিখবি সব। 3-4টা করে বাক্য লিখবি, দেখবো কে কীরকম লিখতে পারিস। লেখা হয়েছে সবার? আচ্ছা, প্রত্যেকে একটা করে বল কে কী লিখেছিস। প্রথমে সৃষ্টি বলবে, তারপরে সম্রাট বলবে, তারপরে অভিজিৎ বলবে। বল সৃষ্টি বল, কে লিখেছিস? এক্সাম্পল বল। সাবজেক্ট মানে বুঝিস? সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে কি? কর্তা। কর্তা যেমন একটা দুটো কর্তা বল। রাম, লেখ রাম, রেখেছিস। এবারে বল রাম, সাম, যদু, মোদি, গীতা, সীতা, হি, সি, দে, আই, এগুলো সব তো কর্তা। যে কোনো একটা লিখে দে, লিখে দিলি। এরপরে লেখার পরে বল ওটা একজন আছে না দুজন আছে? একজন আছে। একজন হলে কী করবো আমরা? হ্যাজ করব। শুধু আই লিখলে কিন্তু আমরা হ্যাভ করব, মনে রাখ। আই আর ইউ লিখলে আমরা কী করব? হ্যাভ করব। কিন্তু একজন হলে আমরা কী করব? প্রকৃতপক্ষে হ্যাজ হয়। কিন্তু এই আই আর ইউর জন্য আমরা কী লিখব? হ্যাভ। আর যদি 2জন 3জন 10জন 20জন হয় তখন আমরা তো হ্যাভই লিখব। এবারে বল হ্যাজ কী করতে পারি সেটাই বল। হ্যাজ দিয়ে করব না ওটা কী লিখেছিস বল সাবজেক্টটা, তারপরে বিচার কর। রাম লিখেছিস, রামের পরে কী লিখব? হ্যাজ। হ্যাজ বসা, হ্যাজ লেখ, হ্যাজ লিখেছিস। তারপরে কী হবে? তারপরে দেখ কী প্লাস কী দেওয়া আছে? বিন। মাস্ট বি, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস বলেছে, পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, তাহলে আমরা কী ব্যবহার করব? হ্যাজ বিন। তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, একটা ভার্ব বল, মানে কাজ করা বল। হ্যাঁ একদম। রিড মানে কি? পড়া। আর আইএনজি যোগ করলে কী হবে? রিডিং। কী পড়ছে? বই পড়ছে। এ বুক অবজেক্ট তুমি যেরকম খুশি দিতে পারো নাও। রিডিং এ স্টোরি, রিডিং এ বুক, রিডিং এ তোমার লেটার, যা খুশি দিতে পারো। তাহলে একটা এক্সাম্পল কী হলো, কী দাঁড়ালো এক্সাম্পলটা? শুধু লিখেছিস এক্সাম্পলটা বল, বল বল বল। হ্যাঁ, আই হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার। আই হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার। এই যে হ্যাভ দিয়েছে কেন না, বলা হয়েছে আই আর ইউর পরে আমরা হ্যাভ ব্যবহার করব, ওই জন্য আই হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার। বোঝা গেল এক্সাম্পল? তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট টেন্সের সম্পূর্ণ গঠনটা আমাদের প্রত্যেকের ফিনিশ, মোটামুটি লিখতে পারবো। বুঝে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত প্রেজেন্ট টেন্সের গঠন, ঠিক আছে। এরপরে যখন পাস্ট টেন্সে আসবো আশা করি প্রত্যেকেই কিন্তু সহজে বুঝতে পেরে যাবো। সেখানেও কিন্তু সিম্পল পাস্ট টেন্স, কিন্তু সেই সেরকম ক্ষেত্রেই এখানে যখন অ্যামিজার ওখানে ছিল হরতে ও আসবে। আর বোঝা গেল? আমরা কিন্তু সেই নিয়মেই আসবো কী কী লেখা হয়, ঠিক আছে।